তেহরানে রাতভর বোমাবর্ষণে নিহত 40 দ্রুত যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প। পুতিনের সঙ্গে ফোন আলাপ যুক্তরাষ্ট্র নয়, সিদ্ধান্ত নেবে ইরান, হুঙ্কার বিপ্লবী গার্ডের। On Iran, you called it an excursion. You said it would be over soon. Are you thinking this week it will be over? No, Are you but talking soon. about days? I think soon. Okay, and with respect Very soon. Everything they have is gone, including their leadership. This is a war imposed on us, and what we are doing is only defending ourselves. We are facing an act of aggression which is absolutely illegal. হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলা বাড়বে 20 ভাগ। ট্রাম্পের হুমকির পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় রাত ভোর কেঁপেছে তেহরান সহ ইরানের বিভিন্ন শহর। আবাসিক এলাকায় ভয়াবহ হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। ইরানের আরেকটি স্কুলে আঘাত এনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। লেবাননে নতুন করে আক্রমণে 7 জনের মৃত্যু হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে ইরানও। এরই মধ্যে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধ কখন শেষ হবে তা ঠিক করবে ইরান বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাতভর তেহরান ও ইস্পাহান সহ বড় বড় শহরগুলোতে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পূর্ব তেহরানে আবাসিক এলাকায় নিহত হয়েছেন অনেকে। ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন প্রাসাদও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিয়েছে, যা উপসাগরীয় অঞ্চলে ব্যাপক নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার ও তুরস্ক। পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই যুদ্ধ শিগগিরই শেষ হবে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপও করেছেন ট্রাম্প। No, but soon. I think soon. Okay, and with respect Very soon. Look, everything they have is gone, including their leadership. যুদ্ধবন্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, সংঘাত কবে বন্ধ হবে তা ঠিক করবে তেহরান। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা হবে নয় বলে আবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা এমন এক আগ্রাসনের মুখোমুখি হয়েছি যা সম্পূর্ণ অবৈধ। আমাদের উপর জোর করে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। ইরানের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের দক্ষিণে হামলা চালিয়েছে। এতেও কয়েকজন নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বলেন, তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন আগামীতেও অব্যাহত থাকবে। নাদিম মারজান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। আজকে তো 11তম দিন যুদ্ধের, এবং কেউ বলছে যে যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ করতে চাচ্ছে, এবং আব্বাস আরাকচি তিনি বলছেন যে তিনি আলোচনা করতে রাজি নন, ইরান আলোচনা করতে রাজি নন, এবং ইরান ঠিক করবে আসলে যুদ্ধ আসলে যুদ্ধ থামবে, বন্ধ হবে না, শেষ হবে না, এটা চলবে, এ ধরনের আলোচনা যখন চলছে একই সময়ে কিন্তু যুদ্ধ আসলে চলছে এখন পর্যন্ত। কারণ আপনি জানেন যে গতকাল রাতও তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথ বাহিনী তারা হামলা চালিয়েছে। ইরানও থেমে নেই। ইরানও কিন্তু আজও আসলে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতে তারাও হামলার চেষ্টা চালিয়েছে, যদিও সেগুলো ভূপাতিত করার দাবি করেছে পারস্য উপসাগরীয় দেশগুলো। এ নিয়ে আমাদের কাছে সবশেষ কিন্তু তথ্য আছে, আমরা সেগুলো একটু দেখে আসি। আমরা যদি দেখি যে আজকের 11তম দিনে ইরান ইসরায়েল সংঘাতে এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশেও হামলা অব্যাহত রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু একটি বড় বিষয় হলো, আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুজন টেলিফোন আলাপ করেছেন, এবং সেই টেলিফোন আলাপেই মূলত এই যুদ্ধ বন্ধের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনি জানেন যে রাশিয়াও কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লিপ্ত, এবং অন্যদিকে নতুন করে যুদ্ধ জড়িয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান। এই বিষয়গুলো মূলত দুই নেতা কথা বলেছেন, যে আসলে ট্রাম্প যেটি বলেছেন যে তিনি আসলে যুদ্ধ বন্ধের ব্যাপারে আগ্রহী, কিন্তু তার যেই
দাবি দেওয়াগুলো সেগুলো কিন্তু তিনি পুতিনের কাছে বলেছিলেন এবং একই সঙ্গে পুতিনও কিন্তু তার সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছেন এই যুদ্ধ বন্ধের বিষয়ে, বিশেষ করে জ্বালানির যে দাম বেড়ে যাওয়া সেই বিষয়গুলো তিনি আলোকপাত করেছেন। তবে বিস্তারিতভাবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়নি আসলে দুই নেতা কী ধরনের কথা বলেছেন, কী ধরনের প্রস্তাব দিয়েছেন এই যুদ্ধ বন্ধের জন্য। তবে মার্কিন গণমাধ্যমগুলো যেটি বলেছে যে ডোনাল্ড ট্রাম্পকে আলাদা করে জিজ্ঞেস করা হয়েছিল এই যুদ্ধ আসলে বন্ধ হবে কবে, বন্ধ হতে পারে কিনা শিগগিরই তিনি বলেছেন। এবং এই যে যুদ্ধটা, এই যুদ্ধ বন্ধে বা যুদ্ধ বিরতিতে সিজফায়ার যেটি বলি, মধ্যস্থতা করছে কি এখন পুতিন? এই মুহূর্তে আসলে আমরা যদি সবশেষ যদি দেখি, এর আগে আমরা দেখেছি তুরস্ককে আসলে এগিয়ে আসতে দেখেছি, ওমানকে এগিয়ে আসতে দেখেছি, কিন্তু এখন পর্যন্ত পুতিনই কিন্তু যুদ্ধ বন্ধের জন্য সরাসরি মার্কিন নেতাকে আসলে বললেন যে যুদ্ধ বন্ধের জন্য। এবং সেই পরিপ্রেক্ষিতে আমি যদি বলি যে এখন পর্যন্ত বলা যায় মধ্যস্থতা করছে আসলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এর মধ্যেও কিন্তু ইরান বলেছে আসলে তারা যুদ্ধ বন্ধ করবে কে, এটা আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা যুক্তরাষ্ট্র নেবে না, এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার মনে করে এখন ইরান। কারণ বিশেষ করে এটি আইআরজিসি বলেছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। কারণ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে ইরানে এখন পর্যন্ত আসলে যেভাবে তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারাও কিন্তু পাল্টা প্রতিরোধ করতে চায়। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়েও কিন্তু তারা খুব সতর্ক অবস্থানে রয়েছে, আপনি জানেন। অর্থাৎ এই হরমুজ প্রণালীটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এখানে 20% আসলে তেল এবং এলএনজি এখান দিয়ে আসলে এই রোড দিয়ে আসলে বিভিন্ন জায়গায় যায় বিশ্বের। সেই জন্য তেলের দাম কি কমলো কিনা, এবং হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয় তাহলে 20 গুণ বেশি হামলা করবে যুক্তরাষ্ট্র। আসলে আপনি জানেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে যে এই হরমুজ প্রণালী আসলে তারা নিয়ন্ত্রণে নিতে চায়। আপনি জানেন যে এই হরমুজ প্রণালী অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি প্রণালী। আপনি যে কারণ যেটি বললেন যে 20 ভাগ তেল পরিবহন হয়, 20 ভাগ তেল পরিবহন হয় তো শুধুমাত্র আসলে এশিয়ার যে অঞ্চলগুলোতে রয়েছে, আবার এশিয়া থেকেও কিন্তু যুক্তরাষ্ট্র সেই জ্বালানি কিন্তু আমদানি করে। অর্থাৎ যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে এই জ্বালানির উপর কিন্তু নির্ভরশীল। যে কারণে আসলে প্রশ্ন উঠছে যে যুক্তরাষ্ট্র এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ চায়, এটা আর আসলে মার্কিন প্রেসিডেন্ট আসলে সম্ভব কিনা সেই বিষয়ে নিশ্চয়ই আমরা আসবো। তবে জ্বালানির তেল নাকি কিছুটা কমেছে ট্রাম্পের এই ধরনের হুঁশিয়ারের পর, সে নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, আমরা সেটি আগে দেখে আসি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রফতানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি। এর পরিপ্রেক্ষিতে ইরানকে গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ না করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে তাহলে হামলার মাত্রা আরও 20 গুণ বেশি বাড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র। তবে এই হুমকির পরপরই মঙ্গলবার সকালে কমে যায় জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম 6% কমে ব্যারেল প্রতি নামে $93। এর আগে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সরবরাহকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে এমন শঙ্কায় সোমবার ব্যারেল প্রতি দাম প্রায় $120 উঠে যায়। দাম কমলেও যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনও অপরিশোধিত তেলের দাম 20% বেশি রয়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এবার যেমনটা বলা হচ্ছে যে আসলে হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয়, আসলে ইরান কিন্তু এখন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ করেনি। ইরান যেটি বলেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পতাকাবাহী কোনো তেলের ট্যাঙ্কার যদি এই হরমুজ প্রণালী পারাপারের চেষ্টা করে তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। এছাড়া অন্য যে দেশগুলো রয়েছে, বিশেষ করে এই অঞ্চলের জন্য যে তেল পরিবহন করে যে জাহাজগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হয়নি। তবে যুদ্ধ শুরুর পরপরই আপাতত সাময়িকভাবে সেই প্রণালীটি পার হওয়ার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল, কারণ সুরক্ষার খাতিরে। কিন্তু যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে, সেহেতু অন্যান্য যে জাহাজগুলো রয়েছে সেগুলো আসলে পারাপার হতে যেহেতু তাদের উপর সাবধানতা অবলম্বন করতে হয়। এ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, সেগুলো আমরা একটু দেখে আসি। আসলে যে এই যে সংঘাতের যে কারণে তেলের বাজারে যে অস্থিরতা, আপনি জানেন যে যদি ট্রাম্প যেটি বলেছেন হরমুজ প্রণালী বন্ধ করলে 20 গুণ ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন, এবং জ্বালানি নিয়ে ইউরোপ সহ আপনি জানেন দেশে দেশে অস্থিরতা এখনও আছে। যদিও ট্রাম্পের হুঁশিয়ারির পর $90 কাছাকাছি কিছু ব্যারেল প্রতি আসলে এসেছে। আপনি জানেন এরা কিন্তু $113 কিন্তু পার হয়ে গিয়েছিল, যেটি ধারণা করা হচ্ছিল যে এই যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে $150 আসলে পৌঁছাতে পারে প্রতি ব্যারেল। জ্বালানির রপ্তানিতে হাঙ্গেরির নিষেধাজ্ঞা, আপনি জানেন যে হাঙ্গেরি তারাও কিন্তু নিজেদের যে মজুত আছে সেখান থেকে বিভিন্ন দেশে তারা রপ্তানি করে থাকে। সেই রপ্তানিতেও আসলে তারা নিষেধাজ্ঞা দিয়েছে জ্বালানি সংকট এড়ানোর জন্য, কারণ যে বর্তমান যে পরিস্থিতি আসলে চলছে। এছাড়া মিশরে কিন্তু তেলের দাম 30% মধ্যে বেড়েছে, অর্থাৎ কোনো কোনো জায়গায় কমলেও অনেক জায়গায় কিন্তু আসলে বেড়েছে। আপনি জানেন যে জ্বালানির উপরেই কিন্তু পুরো বিশ্ব এখন পর্যন্ত নির্ভরশীল।
তবে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয় আসলে এখন পর্যন্ত হরমুজ প্রণালী নিয়ে যদি আমরা বলি যে ট্রাম্প বলেছেন যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র, কিন্তু আপনি জানেন যে শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমি যদি বলি যেই ইস্যু ধরে তিনি আসলে যুদ্ধটা শুরু করলেন, প্রথমত তিনি বলেছিলেন যে রেজিম চেঞ্জ করতে চান, অর্থাৎ শাসক গোষ্ঠী পরিবর্তন করতে চান। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আজকে মার্কিন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তার আসলে এই যুদ্ধের লক্ষ্য কী। তিনি তো আসলে তখন এক এক সময় এক এক উত্তর দিয়েছেন, তিনি আসলে সুনির্দিষ্টভাবে কিছুই বলতে পারেননি যে ইরানের বিষয়ে আসলে তাদের লক্ষ্যটা কী। যখন বলা হয়েছে যুদ্ধকে এই সপ্তাহে শেষ হবে, তিনি বলেছেন না এই সপ্তাহে শেষ হবে না, তবে শিগগিরই শেষ হবে। তিনি আরও বলেছেন তখন যে ইরানকে এমন এক পর্যায়ে তিনি নিয়ে যেতে চান ইরান যেন আর কখনোই অস্ত্র উৎপাদন করতে না পারে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে আসলে করছে কিনা আমরা সেটি কিন্তু জানি না, সেটি প্রমাণিত হয়নি। ইরাকেও যে অভিযোগে হামলা করা হয়েছে, আফগানিস্তানে যে অভিযোগে হামলা করা হয়েছে এবং ইরাকে যে অভিযোগে হামলা করা হয়েছে যে পারমাণবিক অস্ত্র তারা উৎপাদন করছে, সেটির কিন্তু কোনো প্রমাণ নেই। এখন আসলে ইরানের ক্ষেত্রেও একই অবস্থা হচ্ছে। ইরান যে কারণে বলেছে আসলে ইরানও শেষ দেখতে চায়, তারাই সিদ্ধান্ত নেবে আসলে যুদ্ধ কখন বন্ধ হবে। আর ইরানের যে দাবি তারা বলছে যে তারা কিন্তু তাদের এই যুদ্ধ চালিয়ে যাবে তাদের যতটুকু সক্ষমতা আছে শেষ পর্যন্ত। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। সহকর্মী ওমর ইনান আমাদের সঙ্গে স্টুডিও থেকে যোগ দিয়েছিলেন। ইরানে হামলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠছে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য কি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন লক্ষ্য উল্লেখ করলেও বিশ্লেষকদের মতে ওয়াশিংটনের কৌশল এখনো স্পষ্ট নয়। কেউ বলছেন শাসন ব্যবস্থা পরিবর্তন, কেউ বলছেন সামরিক সক্ষমতা ধ্বংস করা। তবে বাস্তবে কোন পথে এই যুদ্ধ শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত প্রায় 2000-এর কাছাকাছি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে মার্কিন বাহিনী। এসব হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা। একই সঙ্গে পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে এই হামলার মধ্যেই প্রশ্ন উঠছে এই যুদ্ধের শেষ লক্ষ্য কী। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য হতে পারে ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে দুর্বল করা বা পতনের দিকে ঠেলে দেওয়া। যদিও প্রকাশ্যে শাসন ব্যবস্থা পরিবর্তনের কথা বলা হয়নি, তবে সর্বোচ্চ নেতা হত্যাসহ ধারাবাহিক হামলা সেদিকেই ইঙ্গিত দেয় বলে মনে করছেন অনেকে। তবে এরই মধ্যে ইরান নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোস্তফা খামেনিকে ঘোষণা করায় দেশটির ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার কোনো লক্ষণ এখনও দেখা যায়নি। আরেকটি সম্ভাব্য লক্ষ্য হিসেবে বারবার উঠে এসেছে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে তারা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নৌবাহিনী এবং সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে শুধু সামরিক শক্তি দিয়ে রাজনৈতিক ফলাফল অর্জন করা কঠিন, কারণ আকাশ থেকে অবকাঠামো ধ্বংস করা সম্ভব হলেও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা যায় না। যুদ্ধের শুরুতে ট্রাম্প ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানালেও পরে আবার শর্তহীন আত্মসমর্পণের দাবি তুলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যুদ্ধ শেষ হলে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার বিষয়েও যুক্তরাষ্ট্রের মতামত থাকবে। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে বোমা হামলার মধ্যে কোনো আলোচনা বা আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। বিশ্লেষকদের অনেকে মনে করছেন বাস্তবসম্মত সমাধান হতে পারে চাপ সৃষ্টি করে একটি রাজনৈতিক সমঝোতা আদায় করা। এতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক নীতিতে কিছু ছাড় আদায় করে যুক্তরাষ্ট্র যুদ্ধের বিজয় দাবি করতে পারে, কারণ স্থল অভিযান শুরু হলে তা যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক ও সামরিক দুই দিক থেকেই বড় ঝুঁকি তৈরি করতে পারে। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের জ্বালানি ডিপো ও তেল সরবরাহ কেন্দ্রগুলোতে আগুন জ্বলছে আর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে রাজধানী তেহরান। বিশ্লেষকদের মতে এই হামলার লক্ষ্য শুধু অবকাঠামো ধ্বংস নয়, বরং সাধারণ মানুষের মনোবল ভেঙে দেয়া। ইরানি কর্মকর্তারা বলছেন এসব হামলায় শুধু জ্বালানি স্থাপনা নয়, মারাত্মক পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে আশপাশের এলাকাও। এ যেন আগুনের স্রোত। ইরানের রাজধানী তেহরানে জ্বালানি ডিপো ও তেল সংরক্ষণাগারে হামলার পর তৈরি হয়েছে এমন ভয়াবহ দৃশ্যের। ছড়িয়ে পড়া অপরিশোধিত তেলে আগুন ধরে সৃষ্টি হয়েছে এমন অবস্থা। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে প্রায় 1 কোটি মানুষের শহর। ইরানের পরিবেশ বিভাগ জানিয়েছে হামলায় তেহরানের দক্ষিণে অবস্থিত রিফাইনারি এবং আগদাসিয়ে, শহরান ও কারাজ এলাকার তেল সংরক্ষণাগার সহ অন্তত 4টি বড় জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরান এলাকায় অপরিশোধিত তেল সরাসরি রাস্তায় গড়িয়ে পড়তে দেখা গেছে। বিশেষজ্ঞদের মতে বিপুল পরিমাণ জ্বালানি পুড়ে যাওয়ায় তেহরানের আকাশ এখন বিষাক্ত দূষণের ঘন স্তরে ঢেকে গেছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সতর্ক করে বলেছে, এই ধোঁয়ায় উচ্চমাত্রার বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড রয়েছে। এতে বৃষ্টির পানি অত্যন্ত অম্লীয় হয়ে উঠতে পারে, যা ত্বকে পোড়া ক্ষত তৈরি করতে পারে এবং শ্বাস প্রশ্বাসের গুরুতর সমস্যাও সৃষ্টি করতে পারে। পরিস্থিতি বিবেচনায় বয়স্ক, শিশু ও শ্বাসকষ্টে আক্রান্তদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সামরিক বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামোতে হামলার মূল উদ্দেশ্য ইরানের অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থা অচল করে দেয়া এবং জনগণের সহনশীলতা ভেঙে দেয়া। তবে অনেক কৌশলগত বিশ্লেষক মনে করেন, এমন বোমা হামলা প্রায়ই উল্টো প্রভাব ফেলে। এতে করে জনগণ সরকারের বিরুদ্ধে নয়, বরং বাইরের শত্রুর বিরুদ্ধে আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে। এরই মধ্যে সংঘাত আঞ্চলিক পর্যায়েও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এরই মধ্যে হাইফার তেল শোধনাগার এবং কুয়েতে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে হামলার দাবি করেছে। বিশ্লেষকদের আশঙ্কা, জ্বালানি স্থাপনাগুলোকে কেন্দ্র করে সংঘাত বাড়লে তা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত হলে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করতে প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, তেলবাহী জাহাজ ও কন্টেইনার জাহাজকে নিরাপদে চলাচল করাতে একটি প্রতিরক্ষামূলক নৌ মিশন গঠন করা হবে। বিশ্বের প্রায় 1/5 তেল সরবরাহ এই জলপথ দিয়ে যাওয়ায় এর নিরাপত্তা নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের সবচেয়ে তীব্র পর্যায় শেষ হলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ করতে একটি নৌ মিশনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাইপ্রাসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই উদ্যোগ পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং এতে ইউরোপীয় ও ইউরোপের বাইরের দেশগুলো অংশ নিতে পারে। এর লক্ষ্য হল সংঘাত কমে আসার সঙ্গে সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার ও কন্টেইনার জাহাজকে নিরাপদে প্রণালী পার করে দেওয়া। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এটি দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এ কারণে বৈশ্বিক তেলের দাম দ্রুত বেড়ে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। ম্যাক্রোর বক্তব্যের জবাবে ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে যুদ্ধের আগুন জ্বালিয়েছে তার মধ্যে হরমুজ প্রণালীতে প্রকৃত নিরাপত্তা নিশ্চিত হওয়া কঠিন। তার মতে, এই যুদ্ধকে সমর্থন বা উস্কে দেয়া দেশগুলো পরিকল্পনায়ও স্থায়ী নিরাপত্তা আসবে না। এদিকে যুদ্ধের প্রভাব মোকাবিলায় ইউরোপের কয়েকটি দেশ এরই মধ্যে সাইপ্রাসে সামরিক শক্তি জোরদার করেছে। গ্রিস 4টি যুদ্ধ বিমান পাঠিয়েছে এবং তাদের 2টি আধুনিক যুদ্ধজাহাজ দ্বীপটির উপকূলে টহল দিচ্ছে। ফ্রান্সও তাদের যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। পাশাপাশি ফ্রান্স পূর্ব ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্য অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, 2টি হেলিকপ্টারবাহী জাহাজ এবং পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী পাঠানোর পরিকল্পনা করছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী আবার চালু করা এখন বৈশ্বিক অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ কুয়েত ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের জ্বালানি রপ্তানির জন্য এই পথের ওপর নির্ভরশীল। তবে সংঘাতের সমাধান না হলে এই জলপথ পুরোপুরি নিরাপদ করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাদিম মারজান, সময় সংবাদ। ইরানের পাল্টা ড্রোন হামলার মুখে মধ্যপ্রাচ্যের দেশগুলো তাকিয়ে আছে ইউক্রেনের অভিজ্ঞতার দিকে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরানের প্রতিবেশী দেশ সহ ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলে মোট 11টি দেশ কিয়েভের কাছে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও কৌশল জানতে চেয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইরানের ড্রোন মোকাবিলার বাস্তব অভিজ্ঞতায় এখন ইউক্রেনকে নতুন কৌশলগত অবস্থানে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাত বাড়তে থাকায় আকাশপথে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এখন পর্যন্ত 11টি দেশ কিয়েভের কাছে ইরানি ড্রোন প্রতিরোধে সহায়তা চেয়েছে। তবে এসব দেশের মধ্যে রয়েছে ইরানের প্রতিবেশী রাষ্ট্র, ইউরোপের কিছু দেশ এবং যুক্তরাষ্ট্র। তবে কোন দেশগুলো এই সহায়তা চাইছে তা নির্দিষ্ট করে জানাননি তিনি। রাশিয়ার সঙ্গে 4 বছরের যুদ্ধে ইউক্রেন নিয়মিতভাবে ইরানি নকশার শাহেদ 136 ড্রোন হামলার মুখে পড়েছে। কম খরচের এই কামিকাজে ড্রোন জিপিএস এর মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে বিস্ফোরিত হয়। প্রতিটি ড্রোনের দাম প্রায় $20,000 থেকে $35,000। এর বিপরীতে যুক্তরাষ্ট্র যে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা থার্ড মিসাইল সিস্টেম ব্যবহার করে, সেগুলোর প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক মিলিয়ন ডলার, যা দীর্ঘমেয়াদে অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার বিকল্প
হিসেবে ইউক্রেন তৈরি করেছে কম খরচের ড্রোন ইন্টারসেপ্টর। মাত্র $1 থেকে $2,000 মূল্যের এসব ড্রোন আকাশেই শত্রু ড্রোন ধ্বংস করতে সক্ষম। কিয়েভ এখন এই প্রযুক্তি ব্যাপক হারে উৎপাদন করছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ ও প্রতিরক্ষা কৌশল দেওয়ার প্রস্তাব দিয়েছে। জেলেন্সকি জানিয়েছেন ইউক্রেন এরই মধ্যে মধ্যপ্রাচ্যে কিছু ড্রোন বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি সুরক্ষায় সহায়তার কথাও আলোচনা হয়েছে। একই সঙ্গে কিয়েভ একটি প্রতিরক্ষা বিনিময় প্রস্তাব দিয়েছে। তারা ড্রোন প্রতিরোধ প্রযুক্তি ও ইন্টারসেপ্টর সরবরাহ করতে পারে আর বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পেতে চায়, যেগুলোর ঘাটতিতে ভুগছে ইউক্রেন। নাদিম মারজান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ে।